নমস্কার, আমি চয়নাঙ্ক রায়। আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গে। আজকের আমাদের বিশেষ নিবেদন স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে বিবেকানন্দকে নিশ্চয়ই জানতে হবে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন দীপঙ্কর ঘোষদা। তিনি একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। নমস্কার দীপঙ্কর দা। নমস্কার। আজ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জীবনের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? স্বামীজির আত্মত্যাগ, সমাজ ধর্মের প্রতি সমর্পণ এবং তার সঙ্গে দেশপ্রেম। যদি দুটো বিন্দু উল্লেখ করতে হয় তাহলে আমি দুটো বিন্দুর কথা উল্লেখ করব। সমস্ত কিছু ছেড়ে 22 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়েছিলেন। আর দেশপ্রেমের পথিকৃৎ আমরা বলতে পারি। আমি মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের যা ভূমিকা, আমি স্বাধীনতা আন্দোলনে স্বামী বিবেকানন্দের ভূমিকাকে সেইভাবে দেখি। বাহ, খুব সুন্দর। আপনার এই যে আপনি স্বামী বিবেকানন্দের একটি দর্শন নিয়ে কথা বললেন, এবার স্বামী বিবেকানন্দের যে লেখা এবং বক্তৃতাগুলো রয়েছে এর মধ্যে কোন বিষয়গুলি আপনি মনে করেন যে আধুনিক ভারতের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? স্বামী বিবেকানন্দের বক্তৃতা এবং লেখার মধ্যে যে অংশ যুব সমাজকে বেশি করে উদ্বুদ্ধ করে, আমি মনে করি সেই অংশটা বেশি করে আমাদের পড়া উচিত, জানা উচিত। যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য উনি সারা জীবন কাজ করেছেন আর বলেওছেন যে সমাজ পরিবর্তন যদি করতে হয় তাহলে যুব সমাজকে ভূমিকা নিতে হবে। হাজার হাজার যুবক যুবতী, সেই সময় পরাধীন ভারত, আমরা সেই সময়কার যদি সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করি, হাজার হাজার যুবক যুবতী স্বামী বিবেকানন্দের কথায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা আন্দোলনে, দেশ সমাজের কাজে সেই সময় আত্মনিয়োগ করেছিল। ঠিক। আচ্ছা, এই যে আপনি যুবকদের কথা বললেন, তো আপনার কি মনে হয় যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে যুবকদের কেন্দ্রীয় শক্তি, ভারতকে যদি নতুন ভাবে গঠন করতে হয় তার জন্য যুবকরাই তার কেন্দ্রীয় শক্তি, তো এই বিষয়টা বর্তমান ভারতের জন্য কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন? ভীষণ প্রাসঙ্গিক। আমাদের দেশকে যুবকদের দেশ বলা হচ্ছে। সারা পৃথিবী আমাদের দেশের দিকে এখন তাকিয়ে আছে। বিবেকানন্দ বলছিলেন যুবক চাই, এবং যুবক কেমন চাই তার বৈশিষ্ট্য তিনি বারবার উল্লেখ করেছেন। আশিষ্ঠ, দ্রাড়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী। আশাবাদী হবে, দৃঢ় প্রতিজ্ঞ হবে, বলিষ্ঠ হবে, মেধাবী হবে। তো তার এই যুবক তৈরির যে কাজ, সেই কাজ সত্যি সত্যি দেশপ্রেম আছে। এইরকম যুবক তৈরির যে কাজ, সেই কাজ অনবরত চলছে দেশে, সেই প্রক্রিয়াগতভাবে সেই কাজ চলছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যুবক ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের বাণীতে, স্বামী বিবেকানন্দের পড়া লেখা পড়ে উদ্বুদ্ধ হয়ে দেশ সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমরা এই যে নতুন ভারতের কথা আলোচনা করছিলাম, এই নতুন ভারতের বিষয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন যে আত্মনির্ভরশীলতা এবং শিক্ষা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বর্তমান ভারতে? আত্মনির্ভরশীলতা এবং শিক্ষা, এটা যে কোনো দেশের জন্যই এবং চিরন্তন সত্য একটা বিষয়, যেটাকে সঠিক পথনির্দেশ যদি সেই বিষয় দুটো না পায়, এই বিষয় দুটো না পায়, তাহলে কোনো দেশই উন্নত হতে পারবে না। ভারতকে আত্মনির্ভর করার ক্ষেত্রে বিবেকানন্দের বিশেষ ভূমিকা আছে। আমরা অনেকেই জানি, হয়তো জামশেদজি টাটা ভারতবর্ষে যে নিয়োগ করেছিলেন, ব্যবসা শুরু করেছিলেন, সেক্ষেত্রেও বিবেকানন্দের একটা বড় ভূমিকা ছিল। জাহাজে তার সঙ্গে দেখা হয়েছিল জামশেদজি টাটার। তার সঙ্গে সঙ্গে শিক্ষার ক্ষেত্রেও বিবেকানন্দের মিশন তৈরি, এবং নারী শিক্ষার ক্ষেত্রেও বিবেকানন্দের বিশেষ ভূমিকা আছে। উনি বলেছিলেন যে নারীদেরকে, মেয়েদেরকে, মায়েদেরকে আলাদা করে স্বনির্ভর করার জন্য আপনাদেরকে তাগিদ করতে হবে না, তাদেরকে শিক্ষিত করুন, তাদের নিজেদেরটা তারা নিজেরা বুঝে নেবে। আপনি এই যে রতন টাটার কথা বললেন, তো রতন টাটা আমরা রিসেন্টলি জানতাম যে তিনি প্রচন্ডভাবে মানুষের সেবা করতেন, এবং সেই জায়গাটা কোথাও না কোথাও তিনি স্বামী বিবেকানন্দের কাছ থেকে অনুপ্রাণিত। তো স্বামী বিবেকানন্দ বলতেন যে মানব সেবাই ঈশ্বর সেবা। এই যে বিষয়টা, এটা আজকের সমাজে কতটা প্রাসঙ্গিক বলে মনে করেন? এটা সবসময়ই প্রাসঙ্গিক, কেননা মানুষে মানুষে বিভেদের কারণেই আমরা সবসময় বিশ্বাস করি যে মানব সেবাই ঈশ্বর সেবা। বিবেকানন্দ
স্বামীজি তো বলেইছেন, তার সঙ্গে যুগ যুগ ধরে আমাদের যারা মহাপুরুষরা আছেন, বিশেষ করে ভারতীয় সমাজ ব্যবস্থায় যাদেরকে আমরা মহাপুরুষ মনে করি, তারা সবসময় এই কথার উল্লেখ করেছেন যে জীবের মধ্যেই শিবের দর্শন করতে হবে, মানব সেবাই ঈশ্বর সেবার সমান, নরসেবাই নারায়ণ সেবা, এরকম আমরা বলে থাকি। তো নরসেবা নারায়ণ সেবা স্বামীজিও এই কথা বারবার উল্লেখ করেছেন, এর মাধ্যমেই সামাজিক সমরসতা আসতে পারে। ঠিক, এই প্রসঙ্গ ধরে আরেকটা প্রশ্নের দিকে চলে যাব, সেটা হলো যে ধর্মীয় সম্প্রীতি এবং জাতীয় ঐক্য এর জন্য মানে স্বামী বিবেকানন্দের যে দর্শন সেটা আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে? ভারতবর্ষে ধর্মীয় সম্প্রীতি ছিল, বরাবরই ছিল, এবং ভারতবর্ষের যে মূল স্রোত সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। ঠিক, স্বামীজি বলতেন যে ইউরোপের যেমন মূল স্রোত রাজনীতি, ভারতবর্ষের মূল স্রোত আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা যত সুদৃঢ় হবে, এই আধ্যাত্মিকতার পরিধি যত বাড়বে, আমি থেকে আমির পরিধি যত বাড়বে, আমি মানে ব্যক্তিগত আমি হতে পারি, আমি মানে আমার পরিবার হতে পারে, আমার পাড়া হতে পারে, আমার সমাজ হতে পারে, আমার দেশ হতে পারে, এই আমির পরিধি যত বাড়বে, আধ্যাত্মিকতার ফলে হৃদয়ের প্রসারণ যত বেশি হবে, আমার মনে হয় এই সম্প্রীতির ব্যাপারগুলো আলাদা করে আর উল্লেখ করতে হবে না। ঠিক, আপনি এই যে রাজনৈতিকতা মানে রাজনীতি একটা কথা বললেন এবং সামাজিক, এই যে দুটো পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের বিবেকানন্দের দর্শন কিভাবে সাহায্য করতে পারে? আমরা সারা পৃথিবীতে এখন এরকম আছে কথা যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন, কিন্তু তিনি রাজনীতি কেন করেছেন? ধর্ম রক্ষার জন্য। ধর্ম কি? ধর্ম মানে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা তৈরির জন্য, সমাজের মধ্যে যে ব্যভিচার আছে সেগুলোকে নষ্ট করার জন্য। এই জন্য ভারতবর্ষের আধ্যাত্মিকতা যত দৃঢ় হবে, তার আধ্যাত্মিকতার ফলস্বরূপ যে রাজনীতি হবে, আধ্যাত্মিকতাকে ধরে রেখে যে রাজনীতি হবে, সেই রাজনীতি ভারতবর্ষের জন্য ফলদায়ক হবে। আচ্ছা, এই যে আধুনিক প্রযুক্তি, আমরা বর্তমানে আধুনিক প্রযুক্তি দিয়েই চারিদিকে ঘেরা, তো এই আধুনিক প্রযুক্তি এবং গ্লোবালাইজেশনের যে যুগ, এখানে স্বামী বিবেকানন্দের কোন বাণীটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? দেখুন, চিকাগো ধর্মসভায় স্বামী বিবেকানন্দের যে প্রথম লাইন ছিল, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আরো অনেকে বলেছিলেন এই কথা। রিসার্চ বলছে যে আরো কমপক্ষে 3-4 জন এই ধরনের কথা বলেছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দের কথাতে শুনেই 2 মিনিট ধরে হাততালি হয়েছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিবেকানন্দ নিজেই তার উত্তর দিয়েছেন। স্বামীজি বলতেন যে তুই যদি মনে ও মুখে এক হতে পারিস, সারা পৃথিবী পদানত হবে। তো স্বামী বিবেকানন্দ সত্যি সত্যি ভাই বোন মনে করতেন। তারা তো ভারতীয় ছিল না, সামনে যারা বসেছিল তারা আমেরিকান ছিল। তো সত্যি সত্যি তাদের মনের মধ্যেই কম্পন অনুভব হয়েছে যে তিনি আমাদেরকে সত্যি সত্যি নিজের ভাই এবং নিজের বোন মনে করছেন। এই জন্য তার যে প্রতিদান স্বরূপ, তার যে বক্তব্যের প্রতিফল স্বরূপ তারা হাততালি দিয়েছে সেই সময়। তো আমি মনে করি যে এই ভাব আমাদের মধ্যে আছে, ভারতীয়দের মধ্যে অবশ্যই আছে। আমরা যখনই সেই ভাব ধরে কথা বলবো, মনে ও মুখে একরকম কথা বলবো, তখন এই গ্লোবালাইজেশন ইত্যাদি এগুলো আমাদের রক্তেই আছে, এগুলো আলাদা করে। তো এই যে আমরা যদি শিক্ষার দর্শন নিয়ে অনেক কিছু বলেছেন স্বামী বিবেকানন্দ, তো এটা শিক্ষা ব্যবস্থায় এটাকে প্রয়োগ করে কিভাবে পরিবর্তন আনা যায় বলে আপনি মনে করেন? এখনো আমাদের যে শিক্ষা ব্যবস্থা চলছে সারা দেশ জুড়ে, আমরা বলি মেকলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কেরানি ছাড়া আর কিছু তৈরি হতে পারে। এই শিক্ষা ব্যবস্থার বিবেকানন্দ বারবার বলেছেন, শিক্ষা মানে কতগুলো শব্দ মুখস্থ করে ফেলা নয়। শিক্ষা মানে তার ভেতরে যে সত্যি সত্যি ভেতরে যে মনুষ্যত্ববোধ আছে, ভেতরে যে মানুষ আছে, তার সেটা প্রস্ফুটিত হবে। সে ভালোবাসতে শিখবে, সে সমাজসেবায় উদ্বুদ্ধ হবে, সে তার আমির পরিধি তার বাড়বে, তার সঙ্গে সঙ্গে তার স্কিলও বাড়বে, দক্ষতাও বাড়বে বিভিন্ন ক্ষেত্রে। তো এই সবগুলো মিলে এই জন্য নতুন একটা শিক্ষা ব্যবস্থার কথা, শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তনের কথা সরকারি তরফেও কেন্দ্রীয় স্তরেও এরকম ভাবছে। এখন সেগুলো লাগু হলে আস্তে আস্তে বোঝা যাবে যে সত্যি সত্যি তার কি পরিবর্তন হচ্ছে, কিন্তু হাতে কলমে শিক্ষার বিকল্প নেই। আচ্ছা, আপনি যদি স্বামী বিবেকানন্দের সাথে বর্তমানে কথা বলার একটা সুযোগ পেতেন, একটা সিনারিও ভেবে নিচ্ছি আমরা, যে আপনি সুযোগ পেয়েছেন স্বামী বিবেকানন্দের সাথে কথা বলার, আপনি কোন প্রশ্নটা তাকে করতেন? আমি স্বামীজিকে প্রশ্ন করতাম যে ভারতবর্ষ যুবক দেশ, যুবকদের দেশ, আর
অগণিত যুবক যুবতী পথভ্রষ্ট হচ্ছে, বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, প্রলোভিত হচ্ছে। কিভাবে তাদেরকে সঠিক পথে আবার ফিরিয়ে আনা যাবে, তার জন্য সঠিক উপায় কি? শুধু যদি এইটুকু কাজ হয়ে যায়, যদি আমরা করে ফেলতে পারি, তো আগামী দিনে ভারত মায়ের পুনর গৌরবশালী আসনে বসানো, স্বর্ণরত্ন খচিত আসনে বসাতে কেউ আটকাতে পারবে না আর কি। আচ্ছা, আপনি তো ব্যক্তিগত জীবনে শিক্ষক, এবং আমরা শুনেছি যে আপনি সেবা কাজও করেন বিভিন্ন ধরনের। তো আপনার কাছে স্বামী বিবেকানন্দের কোন বইটি বা কোন বাণীটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, আপনার ব্যক্তিগত জীবনে? আমাকে ছাত্রাবস্থায় একটি বাণী সাংঘাতিকভাবে উদ্বুদ্ধ করেছিল, ভীষণ উদ্বুদ্ধ করেছিল। একজন বরিষ্ঠ দাদার কাছে শোনা 25, 26, 27, যেটাকে এখন আমরা বিবেকানন্দ রক বলি আর কি, সেইখানে ধ্যান করার পরে স্বামী বিবেকানন্দ উঠে যে প্রথম লাইনটি বলেছিলেন আর কি, যে এবার কেন্দ্র ভারতবর্ষ, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি এবার কেন্দ্র ভারতবর্ষ। এইটা প্রথম দিন যেদিন আমি শুনেছিলাম, আমার গায়ের লোম শিউরে উঠেছিল। কেননা তখনকার পরিস্থিতি চিন্তা করুন, পরাধীন ভারতবর্ষ, দারিদ্রতা চরম শিখরে, সব দিক দিয়েই আমরা নির্যাতিতা, নিরাশা চারিদিকে ছেয়ে আছে। সেই পরিস্থিতিতে উনি বলছেন যে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি এবার কেন্দ্র ভারতবর্ষ। ঠিক। আজ আমাদের সাথে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী দীপঙ্কর ঘোষ দা। আজ আমরা শুনলাম যে ব্যক্তিগত জীবনে আমাদের কেন স্বামী বিবেকানন্দকে ফলো করা উচিত। আজকের পডকাস্টে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য সবাইকে নমস্কার। নমস্কার।